বিরতির পর নজর রাখবো পশ্চিমবঙ্গের খবরের দিকে। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনার 144 নম্বর ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন হচ্ছে। সকাল থেকেই উৎসবের মেজাজে সেখানে ভোট দিচ্ছেন সাধারণ মানুষ। বিভিন্ন জায়গাতে দেখা গেছে যে আগে ভোট দিতে পারতো না সেখানে, ফলে নতুন করে তারা ভোট দেওয়ার সুযোগ পেয়ে মানুষ আনন্দিত হয়ে পড়ছে। খানদালিয়া উচ্চ বিদ্যালয়ের 252 নম্বর বুথেও দীর্ঘদিন পরে নির্ভয়ে ভোট দিতে পারছেন বলে দাবি করছেন সাধারণ ভোটাররা। সেখানকার বহু ভোটারদের অভিযোগ, গত 1 দশক ধরে সন্ত্রাস এবং হুমকির পরিবেশে তারা স্বাধীনভাবে ভোট দিতে পারেননি। তাদের রীতিমতো আতঙ্কের মধ্যে থাকতে হতো, কিন্তু সেই আতঙ্ক কেটে গেছে, নতুন সূর্য উঠেছে এবং তারপরে তারা স্বতঃস্ফূর্তভাবে ভোটের লাইনে দাঁড়িয়েছেন সকাল থেকেই। ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা অনেক ভোটারই বলছেন যে এবারের ভোট আমাদের কাছে গণতন্ত্রের বিজয় উৎসব। কি বলছেন ভোটাররা আমরা শুনে নেব তাদের মুখ থেকেই। কেউ জানতো না, আমাদের হাতে কালি দেওয়া হয়েছে। তারপর এখন যে ভোটটা দিলাম খুব সুস্থ ভাবে ভোটটা দিয়েছি, এখন খুব ভালোভাবে। আগে কি বাড়িতে হুমকি এসেছিল? হ্যাঁ, সব বাড়িতেই এসেছিল। কি বলছিল? আমাদের বাড়িতে গিয়েছিল, বলছিল যে ভোটটা মিটিং এ আসে যাওয়া হয়নি, আর ভোটটা যেন ঠিক জায়গায় দেওয়া হয়, ভোটটা অন্য কোথাও না গেল। এই কথাটা বলেছে আমাদেরও বাড়িতে। কি নাম আপনার? সোনালী মন্ডল। পাড়ায় থেকে বলছি 2026-এ এই যে ভোটটা যে হচ্ছে, লোকসভা যে ভোটটা, এই ভোটটার জন্য আমাদের বাড়িতে অনেকে গেস হাসিয়ে এসেছে। যেমন ওই পাড়ায় শঙ্কর মাইতি বলেছে যে তোমরা যদি তৃণমূলে ভোট দিতে যদি পারো তাহলে যাবে, আর না যদি তৃণমূলে ভোট দাও তাহলে ভোট দিতে হবে না। তো আসলে কি তোমাদের জন্য কিন্তু ব্যবস্থা আছে, ভোটের পরে তোমাদের কি করার আছে আমরা করে কেটে দেবে, হ্যাঁ ইলেকট্রিক কেটে দেবে, জলের লাইন কেটে দেবে বলছে এরকম করে। তা আমরা বলছি আমাদের ভোটটা আমরা তো স্বাধীনভাবে আমরা ভোটটা দেবো, তা আপনারা এসে আমাদের বাইরে এখন ফের দিচ্ছি বলছে বলে না যেটা বলেছি সেটা করবে, না যদি করো তোমাদের পরে খবর আছে এরকম করে বলছে। শঙ্কর মাইতির ছেলে। আজকের কি ভোট ভালো করে দিতে পারলেন? কি নাম আপনার? আমার নাম পম্পা কামারি। সকালবেলা এসে ও চাবড়ে কার্ডটা নিয়ে চলে গেল, বলেছে আমাদের স্বামীরা দিতে চায়নি, তো যাও তো ওপর মহলে ফোন করছে যে দিতেই হবে কার্ড বলে দিয়ে গেল। তারপর এই ভোটেতে ক্যামেরা করেছে, আমরা তো জানতাম না আগে, তারপরে ভোটের পরে জানতে পারলাম যে ক্যামেরা করেছে, আমাদের কাজে থেকে সব ছাঁটাই করে দেবে। যারা ওই যে ক্যামেরা যারা বিজেপি ভোট দিয়েছে, না হ্যাঁ, যারা তৃণমূলে দেয়নি তাদের ছাঁটাই দেবে কাজ করে। মানে আমরা শুনে এলাম স্থানীয় ভোটারদের বক্তব্য, তারা রীতিমতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভোট দিতে পেরে। এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। পশ্চিমবঙ্গ থেকে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল শীল। গোপাল, ভোট কিরকম চলছে? দেখো, তোমাকে বলে রাখি, তুমি জেনে রাখবে 29 তারিখ রাজ্যের প্রত্যেকটা বুথ অর্থাৎ 294টা ভোট ছিল। 294টা ভোট হওয়ার পরে ফলতায় বেরোনের অভিযোগ ওঠে। প্রথমে 33, পরে 64, পরে সেটা গিয়ে দাঁড়ায় প্রায় 100টার বেশি বুথে। নির্বাচন কমিশনার সিদ্ধান্ত নেন পুনর্নির্বাচন করবে, অর্থাৎ 285টা বুথ অর্থাৎ বিধানসভা সমস্তটাই। আজকের সেই দিন 24 তারিখ গণনা রয়েছে। তার মধ্যে অনেক কিছু পালাবদল ঘটেছে, যেখানে সন্ত্রাসী ছিল অর্থাৎ নিজেকে মূসা বলে দাবি করত, মূসা ঝুঁকে গেল নাই বলে যিনি ভিত্তি দিয়েছিলেন ভোট দেওয়ার পরে, সেই জাহাঙ্গীর খান ইতিমধ্যে কিন্তু ঘর ছেড়ে হাওয়া। অর্থাৎ হাওয়া কেন বললাম, জাহাঙ্গীর খান যেদিন শুভেন্দু অধিকারী এলাকায় আছে সেদিনই কিন্তু তিনি জানিয়ে দেন তিনি এই ভোটে নির্বাচনে লড়ছেন না। কিন্তু লড়বে না বললে তো হবে না, সংবিধান বলে নিয়ম বলে একটা জিনিস রয়েছে, নির্দিষ্ট দিনে তার উইথড্রটা করেনি বলে তার ভোটে এখনো পর্যন্ত আজকে যে ইভিএম পেপার বা ব্যালট পেপার রয়েছে সেখানে কিন্তু জোড়া ফুলের চিহ্ন, জাহাঙ্গীরের ছবি, জাহাঙ্গীরের খানের নাম জলজল করছে। তবে একটা আশ্চর্যের বিষয় তুমি দেখতে পারো, অর্থাৎ আমরা যেটা প্রবাদ পক্ষে জানতাম, চেয়ার চলে গেলে সব চলে যায়, সমর্থন চলে গেলে সব চলে যায়, মানুষ রাস্তায় নামে পরিষ্কার। আজকের কিন্তু কোন বুথে অর্থাৎ 285টা বুথে কোন বুথে তৃণমূলের কোন এজেন্ট বসেনি। একদম মানুষ বলছে গত 10 বছর 15 বছর যত ভোট হয়েছে
ভোট দিতে তারা পারেনি, তাদের হাতের কালির চিহ্ন লাগেনি, অথচ ভোট ভুতুড়ে ভোট হয়ে গেছে, তৃণমূল জিতেছে। ওখানে সব থেকে বড় কথা, লোকসভা নির্বাচনে 7 লক্ষের বেশি ভোটে জিতেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার একদম জলজাত প্রমাণ এই ফলটা আজকের নির্বাচনে বোঝা যাবে। একদম উৎসবের মেজাজে ভোট হচ্ছে, গণতন্ত্রের ভোট হচ্ছে, মানুষ একদম সারিবদ্ধভাবে, কোন রকম ঝামেলা কিচ্ছু নেই, শুধু ভোট ভোট ভোট, মানুষ হাসতে হাসতে বেরিয়ে যাচ্ছে বাড়ির দিকে। গোপাল, এই যে তৃণমূল তো তৃণমূল কংগ্রেসের প্রার্থী ময়দান ছেড়ে চলে দিয়েছে, তুমি যা বললে যে 285টা বুথেই কোনো রকম কোনো তৃণমূলের পোলিং এজেন্ট নেই, কিন্তু সিপিএম বা কংগ্রেস তারা তো লড়াইটা দিচ্ছে, তারা কি সব বুথে তাদের পোলিং এজেন্ট বসাতে পেরেছে, বা তাদের বুথের আশেপাশে তাদের কর্মী সমর্থকরা কি রয়েছে? একদম, তুমি ঠিকই প্রশ্ন করেছো। তুমি জানবে জাহাঙ্গীর খান ছাড়াও আরো 4টি রয়েছে, সিপিএম ও রয়েছে, ইন্ডিপেন্ডেন্স ও রয়েছে। তারা কিন্তু বিজেপির সঙ্গে হাতে হাত লাগিয়ে তারাও এজেন্ট দিয়েছে, খোশ মেজাজে তারা ভোট করে যাচ্ছে। অর্থাৎ কোথাও কোনো পটেস নাই, কিচ্ছু নেই। কারণ এখানে তো তুমি বুঝতেই পেরেছো, সিপিএম বা অন্যান্য দল যারা আছে তাদের গুরুত্ব নেই, সব মানুষ এখন এক হয়ে গেছে। কারণ শুভেন্দু অধিকারী আসার পর বা রাজ্যে পালা বদল হবার পর যেভাবে রাজ্যটাকে যা কথা দেওয়া হয়েছিল সেই কথা অনুযায়ী কাজ হচ্ছে, এগিয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা তৃণমূলের নেতা ধরে ধরে গ্রেপ্তার হচ্ছে যারা এতদিন বেনিয়ম করেছে। ফলতা ইতিমধ্যে 9 জন গ্রেপ্তার হয়েছে জাহাঙ্গীর খানের ডানা। মানে তুমি পরিষ্কার বুঝতে পেরেছো, শুভেন্দু অধিকারী যে বার্তা দিয়েছেন, এতদিন যারা বেনিয়ম করেছেন, দুর্নীতি করেছেন, যাদের জন্য ঘর ছাড়া হয়েছে এলাকার মানুষ, যাদের মারধর করা হয়েছে, মহিলারা বেরোতে পারত না, এই সমস্ত মানুষকে ধরে ধরে শাস্তি দেওয়া হচ্ছে, এবং তার জন্য সমস্ত মানুষ এখন এক জোড়া ফুল ছেড়ে সব পদ্ম ফুলে ভিড়েছে বলে মনে করা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ গোপাল, নজর রাখো, আমরাও নজর রাখবো, দর্শকদের জানাবো আপডেট কি হচ্ছে। আমরা শুনে নিলাম আমাদের প্রতিনিধির কাছ থেকে, এইবার এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে কলকাতা থেকে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ত্রিদীপ ভট্টাচার্য। ত্রিদীপবাবু, নিউজ বনগাঁজের পর্দায় আপনাকে স্বাগত জানাই। হ্যাঁ বলুন। আপনাকে স্বাগত জানাই নিউজ বনগাঁজের পর্দায়। হ্যাঁ, ধন্যবাদ। ত্রিদীপবাবু, এই যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান, যার একটা আলাদা দাপট ছিল, এবং মনে করা হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 2024 লোকসভা ভোটে এত ভোট পেয়েছিলেন, তার পেছনে অন্যতম কারিগর ছিল জাহাঙ্গীর খান। কিন্তু পালা বদল হতেই পুরো উল্টো চিত্র দেখা গেল। আজকে ফলতায় পুনর্নির্বাচন হচ্ছে, কিন্তু ফলতার বাদশাহ হিসেবে পরিচিত জাহাঙ্গীর খানই তিনি ময়দান ছেড়ে চলে গেছেন, এবং 285টা বুথে তৃণমূলের কোনো পোলিং এজেন্টও বসেনি। কি বলবেন, রহস্যটা কি এর পেছনে? আসলে আমরা যত এই বাদশাহ সম্রাট এইসব কথা বলে এদেরকে গ্লোরিফাই করি না কেন, এই জাহাঙ্গীর খানদের, আসলে এই জাহাঙ্গীর খানরা হচ্ছেন ওই এক একটি এলাকার মাফিয়া। এই যে তৃণমূল কংগ্রেসের সংগঠন চালানোর যে কারিগরি, সেই কারিগরিতে এরকম এক একজন জাহাঙ্গীর, একজন শাহজাহান, একজন আওরঙ্গজেব, এরকম নানা রকম নামের লোকেদের তিনি মনসবদারি দিয়ে রেখেছিলেন। আগের বগুড়া আমলে যেরকম মনসবদারি হতো, কোন একটা এলাকার দায়িত্ব, কর তোলার দায়িত্ব মুঘল আমলে দেওয়া হতো কোন কোন সেনাপতিকে হতে, এই জাহাঙ্গীর খানরা ছিলেন সেই মনসবদারের মালিক। সুতরাং ওই অঞ্চলে রাষ্ট্রের পুলিশ ঢুকতে পারত না, এই জাহাঙ্গীর খানরাই ছিল সেখানে আইন, আদালত, পুলিশ, সমস্ত কিছু, এবং তারাই ছিল মূল অপরাধকারী। দিনের পর দিন দক্ষিণ 24 পরগনার বিস্তৃত এলাকা জুড়ে কোনো নির্বাচন হয়নি। যে এপিউসিআই কে গলায় ধরে 2011 সালে বাম বিরোধী শিবিরে নিয়ে এসে লড়াই করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই এপিউসিআই এর নেতাদের একের পর এক দল বদল করিয়ে তিনি তার দলে নিয়ে নিয়েছেন, এবং সেখানে যারা আসতে চায়নি তাদেরকে এলাকা থেকে সরিয়ে দিয়েছেন। গোটা পার্টিটাকে গিলে খেয়ে ফেলেছে। তারপরেও এপিউসিআই একটা ওই ব্র্যাকেটের মধ্যে স্ত্রী লিখে কমিউনিস্ট বলে তাদেরকে দাবি করছে। সমস্যা হচ্ছে এই দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলোর সর্বগ্রাসী যে দুর্নীতির খিদে, সেই দুর্নীতির খিদের ফসল হচ্ছে এক একজন জাহাঙ্গীর এবং শাহজাহানরা। যেই জাহাঙ্গীরের বিরুদ্ধে
মানুষকে মনে থাকবে নির্বাচনের ঠিক আগে যখন একজন বিখ্যাত শার্প শুটারকে উত্তর প্রদেশ থেকে নিয়ে আসা হয়েছিল এবং তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তিনি এই অঞ্চলটায় ঘুরে দেখবেন। তার সেই ফুটেজও আপনাদের কাছে হয়তো আছে, যেখানে তিনি বলছেন এই জাহাঙ্গীরদের কোন রকম হুমকির কাছে কেউ যেন মাথা নত না করে, আপনারা স্বাধীনভাবে ভোট দিন। এই স্বাধীনভাবে ভোট দেওয়াটাই ছিল ওইখানে গণতন্ত্র ফেরানোর সব থেকে বড় এক্সারসাইজ। তারপরে যখন দেখা গেল সেই কাজ করবো, ওই লোকজন ঘুরে বেরিয়ে আর্মি ওখানে ঘুরে বেরোনোর পরও একের পর এক বুথে হোয়াইট টেপ লাগিয়ে দেওয়া হচ্ছে কোন বিশেষ বিশেষ প্রার্থীর জায়গায়, শুধু তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নামটা জলজল করছে। তখন গোটা নির্বাচন প্রক্রিয়াকে বাতিল বলে ঘোষণা করতে বাধ্য হলো নির্বাচন কমিশন। এটাও পশ্চিমবঙ্গের নির্বাচনের ইতিহাসে একটা ঐতিহাসিক ঘটনা। এর আগে কখনো এমন ধারা দেখা যায়নি। সেই ফলতায় নির্বাচন হচ্ছে। নির্বাচনের ঠিক দুদিন আগে এই জাহাঙ্গীর খান তিনি জানিয়ে দিয়েছেন তিনি এই নির্বাচনে লড়বেন না। হঠাৎ যে বলেছিল যে পুষ্পা ঝুঁকেগা নেই, ওই দক্ষিণের সিনেমার নকল করে, সেই পুষ্পা হঠাৎ ঝুঁকে গেল কেন? এই যে পেছনের কারণ হচ্ছে এই মাফিয়ারা কখনোই মাথার ওপর যে হাত থাকার কথা ছিল সেই হাত না থাকলে তারা এলাকায় বাড়তে পারে না। আতঙ্কে তার যে নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইপো, তিনি ঘরে ঢুকে গেছেন, ঘর থেকে বেরোচ্ছেন না। সুতরাং মাথার ওপর হাত সরে গেছে, পিঠের পিছনে যে ছাতা ছিল সেই ছাতা সরে গেছে। এখন নিরাপত্তাহীনতায় ভুগছে এই জাহাঙ্গীর খান, শাহজাহান এবং এই আওরঙ্গজেবরা, শওকত মোল্লারা। খুব স্বাভাবিক কারণে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে লড়াইটা কংগ্রেস, বাম, আইএসএফ বনাম বিজেপি এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। বাবু, এই যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে তৃণমূলের যে বিক্ষোভ বিধানসভায় দেখিয়েছে, সেই বিক্ষোভেও 80 জন বিধায়ক থাকলেও সেখানে মাত্র 30 জন বিধায়ক ছিলেন, 50 জনকে দেখা যায়নি। জাহাঙ্গীরের এই যে ময়দান ছেড়ে চলে যাওয়া, তৃণমূল এর বিক্ষোভে বিধায়কদের উপস্থিত না হওয়া, এই বিষয়গুলো কি কোনো ইঙ্গিত দিচ্ছে ভবিষ্যতের? কি মনে হয় আপনার? আমি আপনাকে আরো একটা ইনফরমেশন দিই। ইতিমধ্যে তৃণমূলের প্রতীকে জিততে আসা গোটা 20 বিধায়ক, আমার কাছে যতটুকুনি খবর, এবং বেশ কিছু সাংসদ তারা কংগ্রেসের সুপ্রিমো সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন। দেখা করে তারা রাজনৈতিক আশ্রয় চাইছেন, বলছেন ঘরের ছেলে এবার ঘরে ফেরা উচিত। তাহলে এরকম কি মনে করা হচ্ছে তৃণমূল ডুবছে তাই দেখে হই হই করে জাহাজ ছেড়ে পালাচ্ছে ইঁদুরেরা? যে ইঁদুরেরা এতদিন এই রাজ্যে অশান্তি করেছে, এলাকায় এলাকায় মস্তানি করেছে, তোলা তুলেছে, এক একজন কাউন্সিলরের বাড়ি, একজন পঞ্চায়েত সমিতির নেতার বাড়ি দেখলে আপনার চোখ টেরা হয়ে যাবে। রাজপ্রাসাদ কিংবা হাভেলিকে বলে দূরে থাক। সেই মানুষগুলো এবার কংগ্রেসে ফিরতে চাইছে। এটাও তো একটা নতুন তথ্য। এবং ঠিক সেই কারণে বিধানসভা স্পিকার বলেছে যে বিধানসভা জয়ী প্রার্থীদের বৈঠক হয়েছে, সেই বৈঠকে যে 80 জন উপস্থিত ছিল তার তিনি যে দলনেতা নির্বাচিত করেছেন সেই তালিকাটা দিন, যাতে আমরা বুঝতে পারি 80 জনের নেতা এই শোভনদেব চট্টোপাধ্যায়। সেই তালিকা কিন্তু তৃণমূল কংগ্রেস এখনো জমা দিতে পারেনি আজকের ডেট পর্যন্ত। দিলীপবাবু, আপনার কি মনে হয় যা পরিস্থিতি রাজনৈতিক তৈরি হচ্ছে তাতে কি আগামী দিনে পশ্চিমবঙ্গে যে রাজনীতি পরিমণ্ডল তৈরি হচ্ছে তাতে বিজেপির প্রধান বিরোধী দল হিসেবে সিপিএম এবং কংগ্রেসকেই কি আমরা দেখতে পাবো? দেখুন, সিপিএম কংগ্রেস কতটা উঠে আসবে এটা আমি এখনো বলতে পারছি না, কিন্তু তৃণমূল থাকবে না। আগামী লোকসভা নির্বাচনের আগে তৃণমূল দলটার কোনো অস্তিত্ব থাকবে না।
ইতিহাসের বইতে আপনারা পড়বেন, রাষ্ট্রবিজ্ঞানের বইতে পড়বেন, একটা তৃণমূল কংগ্রেস বলে একটা রাজনৈতিক দল ছিল, যে দলের সর্বোচ্চ নেতা থেকে সর্বনিম্ন নেতা পর্যন্ত সকলে চোর বলে চিহ্নিত, তোলাবাজ বলে চিহ্নিত। এটা আমরা পড়বো। একদমই এই 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 লোকসভা নির্বাচনের পরবর্তীতে তৃণমূল দলটার আর কোনো খোঁজ পাওয়া যাবে না। স্বাভাবিক কারণে বিরোধী আসন যেহেতু ফাঁকা থাকে না, বিরোধিতার জায়গা যেহেতু ফাঁকা থাকে না, সেই জায়গা ভরাট করবার দায়িত্ব কংগ্রেস, আইএসএফ, বামপন্থী যে সংগঠনগুলো আছে তাদের। এরা কতটা করতে পারবে এটা কিন্তু এদের রাজনৈতিক কৌশল ঠিক করে দেবে, তারা কিভাবে এগোবে, তারা এই ভ্যাকুয়ামটাকে পূরণ করতে পারবে কিনা, নাকি বিজেপির যে সাংগঠনিক ক্ষমতা সেই ক্ষমতা দিয়ে ওই বিরোধিতার যে ভ্যাকুয়াম তৈরি হয়েছিল সেটাকেও তারা জয় করে নিতে পারবে। এটা কিন্তু এখন লক্ষ টাকার প্রশ্ন। অসংখ্য ধন্যবাদ দিলীপ বাবু আমাদের সময় দেওয়ার জন্য। আমরা কথা বলছিলাম পশ্চিমবঙ্গের বিশিষ্ট সাংবাদিক এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ত্রিদীপ ভট্টাচার্যের সাথে। তিনি আমাদের পুরো চিত্রকে তুলে দিলেন যে আগামী দিনে কি হতে চলেছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভবিষ্যৎ। নজর রাখবো পরবর্তী সংবাদের দিকে, তার আগে নিয়ে নেব ছোট্ট বিজ্ঞাপন বিরতি।